হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কাল থেকেই বলছি একটা ভিডিও দেব কিন্তু এতটাই ব্যস্ত যে কাল থেকে এখনো অবধি এই বিষয়ে কোনো রকম কোনো কিছু ভিডিওই দিতে পারলাম না। যাই হোক, দুপুরে অল্প একটু সময় পেয়েছিলাম, টিনুকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তাই এখন মনে হলো একটু আগেই বেরিয়েছিলাম যে বাড়িতে আসার পর আগে এই বিষয়ে আমার হয়তো কিছু বলা উচিত। কারণ দেখো, ব্লগাররা যদি ভাবে যে আমরা আমাদের ভিডিওতে এমন কিছু বলবো যাতে করে তারা জানে যে আমি এটা বলছি মানে এটার পরিপ্রেক্ষিতে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতেই পারে, তো তারা জেনে বুঝে যদি আমাদেরকে কন্টেন্ট দেয়, আমরা কেন সেটাকে নিয়ে কন্টেন্ট করব না, তাই তো? কারণ দেখো, এতে কিন্তু তাদেরও যেমন ফায়দা, আমাদেরও তেমনি ফায়দা। অনেকেই বলে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের ছাড়া চলতে পারে না, একদমই নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এখন তোমরা দেখবে অনেক কিছু বিষয়ে কন্টেন্ট করে। এই যে চারিদিকে যেই সমস্ত দুঃসংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি, নিউজগুলো যেগুলো আমরা জানতে পারছি, সেগুলো নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, অনেকেই করে, অনেক ভিডিওতেই বলা হয়। বাট এই ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া চলতেই পারে না। তারা চায় তাদেরকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে কন্টেন্ট করি এবং তার ফলে ভিউয়ার্স তার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু সংখ্যক ভিউয়ার্স তার ভিডিও দেখে। প্রথমত, এই যে মিতু দুদিন আগেকার ভিডিওতে কি বললো, কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার 1 মাস হলো তার পেছনে পড়ে আছে। প্রথম কথা, আচ্ছা, সে এমন কিছু দেখাচ্ছেই না, অথচ আমরা তাকে নিয়ে ভিডিও করছি। আমরা কি পাগল নাকি মিতু পাগল? কে পাগল যে আমরা ও কিছু না দেখালে এমনি এমনি ওকে নিয়ে ভিডিও করতে পারি কি? না, পারি না তো। এই যে নিজেদের পারিবারিক একটা অশান্তি, সেটা দীপালি দিভাইয়ের সাথে মিতু তানিসের যেটা হয়েছিল, সেটা যদি তারা বাড়াবাড়ি না করে যেই তরফেরই ভুল আগে হোক না কেন, যদি ভিতরে ভিতরে জিনিসগুলোকে মিটিয়ে নিত, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কোনো রকম কোনো বলার জায়গাই থাকতো না। কেউ যদি একটা ভিডিওতে ধরো বলে ফেললো, পরবর্তীতে আর কোনো ভিডিও যদি কারোর তরফ থেকে না আসতো যে না আমাদের ভেতরে ভেতরে সমস্ত কিছু মানে বোঝাপড়া হয়ে গিয়েছে, তোমরা এই বিষয়ে আর কিছু বলো না, বিষয়টা কিন্তু সেখানেই এন্ড হয়ে যেত। তারা যেহেতু ভেতরকার সমস্ত রাগ অভিমান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে জানিয়ে জানিয়ে ভিডিওর মাধ্যমে বলছে, সেক্ষেত্রে সেগুলো নিয়ে এক একটা ভিউয়ার্সদের তো নানান রকম বক্তব্য থাকতেই পারে। আর সেই ভিউয়ার্সগুলোর মধ্যেই কিন্তু আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা কিনা ভিডিও করি, তাই আমাদেরও কিন্তু বলার রাইটটা থাকে এবং তারা যেহেতু বলতে একটা সুযোগ করে দিচ্ছে, আমরা সেখানে কেন বলবো না। মিতুর কালকের ভিডিও প্লাস পরশু দিনের ভিডিও, প্রথমত মিতু কালকে দুটো ভিডিও দিয়েছিল। প্রথমত যেই ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওতে তার শাশুড়ি মায়ের একটা অন্নপূর্ণা ভাণ্ডারের একটা ফর্ম ফিল আপ সেটা দেখিয়েছিল, যার জন্য ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় যেহেতু গাইডলাইন্সের বাইরে যায়। তারপর কিন্তু একটা 4 মিনিটের লাইভ করা হয়, যে লাইভটাও কিন্তু দেখেছিলাম, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এরকম একটা লাইভ কিন্তু মিতু করে। দেখো, প্রথমত আমি মিতুকে একটা প্রশ্ন করতে চাই যে ও যে কথাটা ওর ভিডিওর মধ্যে বলল যে এই যে 60,000 টাকা নিয়ে অনেকে নাকি অনেক কিছু কথা বলছে। প্রথম কথা, মিতু যদি কারোর ভিডিও না দেখে তাহলে এই বিষয়গুলোকে নিয়ে এত চর্চা করার কি আছে? এইবার মিতু হয়তো বলতেই পারে, হয়তো কি মিতু এরকমই বলে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না, আমি কমেন্টসের অ্যান্সার দিই। যদি তেমনটাই হয়ে থাকে কমেন্টসের অ্যান্সার, তাহলে আর মানে এর আগেও কিন্তু মিতুর কাছে এরকম অনেক কমেন্টস এসেছে যার অ্যান্সার নিয়ে কই মিতু তো কোনো ভিডিও করেনি, মানে কোনো রকম কোনো রিপ্লাই ব্যাকও তো করেনি। কেন করেনি? কারণ এখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের কথাগুলোর অ্যান্সার ওর ভিডিওতে দিচ্ছে, যাতে করে ওর ভিউজটা একটু আপ হতে পারে এবং ও বলবে কি আমার কমেন্ট সেকশানে কমেন্ট এসেছিলো। কারণ ও যখন কালকে লাইভটা করলো বা তার আগের ভিডিওটায় বললো যে আমার কাছে এরকম একটা কমেন্ট এসেছিল, বিশ্বাস করো আমি দেখলাম ওর কমেন্ট সেকশনটা চেক করলাম, একটা কমেন্টও কিন্তু আসেনি। দ্বিতীয়ত, মিতুর লাইভ করার পর যখন লাইভটা যখন ভিডিওতে দেয় তখন মিতুর প্রথম 5টা কমেন্ট এসেছিল ওর দাঁত নিয়ে, কিন্তু আমি কিছুক্ষণ পর গিয়ে দেখলাম সেই 5টা কমেন্টের মধ্যে একটা কমেন্টকে রেখেছে, মানে তখন অবধি একটা কমেন্ট আছে, 4টে কমেন্ট কিন্তু রিমুভ করে দিয়েছে। তার মানে মিতু তানিস এমন কিন্তু নয় যে ওরা কমেন্টস ডিলিট করে না,
তাহলে ওরা মন করলেই কিন্তু পারে যে জিনিসগুলোকে নিয়ে মানুষ প্রশ্ন করলে ওরা উত্তর দিলে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি হতে পারে। এই পক্ষ একটা বলবে, দিদির পক্ষ আর একটা অ্যান্সার দেবে। ওরা যদি এই ঝুট ঝামেলায় যেতে না চায় তাহলে মন করলেই কিন্তু, ঠিক যেমন দাঁতের কমেন্টসগুলোকে রিমুভ করে দিয়েছে, আমার কাছে কিন্তু প্রত্যেকটার স্ক্রিনশট আছে পুরো টাইম ধরে ধরে, তাহলে ওরা মন করলেও কিন্তু এই কমেন্টসগুলোকে রিমুভ যদি নাও করে কোনো রিপ্লাই দেবো না। তারা কমেন্টস করছে, সব কমেন্টসের রিপ্লাই দিতে হবে, বিশেষত যখন পারিবারিক কোনো ঝামেলা নিয়ে ভিডিও হয় তখন প্রত্যেকটা কমেন্টসের যে রিপ্লাই দিতে হবে এমন কোনো তো মানে নেই, তাই না? কিন্তু ওকে কমেন্টসের রিপ্লাই দিতে হবে, কারণ ওকে পরের দিনের ভিডিওতে এই বিষয়ে কিন্তু কন্টেন্ট করতে হবে। এবার তোমরা একটা কথা চিন্তা করো, ও যে টাকা সংক্রান্ত বিষয়টা বললো, ও একটা পিন কমেন্ট করেছে, অবশ্যই সেটাকে নিয়ে বলবো। তার আগে আমি বলি, ও বলল যে 60,000 টাকায় কিন্তু বাড়ি হয়ে যায় না। আমার শ্বশুরমশাই 60,000 টাকা পেয়েছে, পরবর্তীতে আরও 60,000 টাকা পায়, মোটমাট 1,20,000 টাকা মতো পাওয়া যায় আমি যতদূর জানি। সেক্ষেত্রে 60,000 টাকা পাওয়া গেছে, পরবর্তীতে আর সেই 60,000 টাকা পাবে কিনা ওরা জানে না, যেহেতু এখনো পর্যন্ত আসেনি। কিন্তু আমি জানি যে মিতু যে কথাটা বলছে 60,000 টাকায় কখনো বাড়িঘর দর হয়ে যায় না, তার সাথে আরও অনেক পয়সার প্রয়োজন। কিন্তু মিতুর কথা বলার ধরনটা কী ছিল, দুদিন আগেকার ভিডিওতে আমি বারবার সেটাকে কিন্তু তোমাদের সামনে হাইলাইট করেছি যে এই দুটো, যখন ওর বাপের বাড়ি থেকে ওই পোষ্যটা দেওয়ার কথা হলো, কি বললো, যখন দুটো নতুন ঘর হয়ে যাবে তখন ওখানে আমরা চলে যাব, একটাতে আমরা, একটাতে ওই সন্তানগুলো, আর ওদের যে ঘরটা এখন ওরা থাকছে সেই ঘরটায় বাবা থাকবে, আর বাবার ঘরটায় কিন্তু পোষ্য থাকবে। এখানেই প্রশ্ন, এই যে টাকাটা 60,000, সেই 60,000 টাকাও, 60,000 টাকাতে মোটামুটি একটা ঘর তো ওর শ্বশুরমশাইয়ের জন্য হলেও হতে পারতো। ওর শ্বশুরমশাই আরও কিছু টাকা দিয়ে তার সাথে এই 60,000 টাকা যোগ করলে মোটামুটিতে একটা ঘর তৈরি করতে পারতো। কিন্তু সে ভেবেছে যে না, আমি আমার মতো না করে ছেলের হাতে দিই, বরঞ্চ ছেলে যে ঘর বাড়িটা তৈরি করছে তাতে যদি এই টাকাটা কিছুটা কাজে লাগে তাহলে অনেকটা হয়তো হেল্প হবে। এবং যখন সে তার ছেলেকে এই টাকাটা দিয়েছে, তার মনে তো আশা থাকতেই পারে যে তাহলে হয়তো এখানে আমার জন্য একটা ঘর হলেও হতে পারে। এটা ভাবাটা কি ভুল? ভাবতেই পারে। সেক্ষেত্রে মিতু কিন্তু একবারও ভিডিওর মধ্যে বললো না যে না আমাদের ওই ঘরটার সাথে, কারণ এখন সন্তান দুটো কিন্তু খুবই ছোট, ওদের আলাদা ঘর বা পার্সোনাল ঘরের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। চারজনেই কিন্তু একটা ঘরের মধ্যে থাকতে পারে, এবং যখন বড় হবে তখন ঠাকুমা দাদুর কিন্তু যথেষ্ট বয়স হয়ে যাবে। এবার যথেষ্ট বয়স মানে বুঝতেই পারছো, মানুষ আজ আছে কাল নেই। না, আমি কারোর এখানে মৃত্যুর কথা বলছি না, বাট এটা তো একদম একটা ফ্যাক্ট না যে আজ মানুষ আছে কাল নেই। আর বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়, যেটা কিনা আমরা প্রিয়ার শ্বশুরের ক্ষেত্রে দেখেছি। তো তখন তো অনায়াসে ওই পাশের ঘর ফাঁকা হয়ে যেতেই পারতো। এইবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে আসলে তো মিতু শো আপ করতে পারে না, ও যদি এতটা চালাক হতো, ও যদি এতটা সিয়ানা হতো তাহলে তো ভিডিওর মধ্যে বলতেই পারতো। ঠিক কেমন? ঠিক কল্পনার মতো। কল্পনা যেমন ওর ভিডিওতে বলেছে যে ওর ছেলেকে দেখিয়ে দেখিয়ে বারবার বলে এটা তোমার ঠাম্মির ঘর, এটা তোমার ঠাম্মির ঘর, এরকম তার শো আপ করতে পারে না মিতু, সেই কারণে মিতু বলতে পারেনি। নাহলে ও তো মন করলেই বলে দিতে পারতো যে একটা ঘরে শ্বশুর শাশুড়িরা থাকবেন আর একটা ঘরে আমাদের, বা একটা ঘরে শ্বশুর থাকবেন একটা ঘরে আমরা, আর এই ঘরগুলো থাকবে যখন কোনো গেস্ট বা বাড়িতে লোককুটু মেলে থাকবে। ও তো আর শো আপ করতে পারে না, তাই ও এইভাবে সত্যি কথাটা পেটের মধ্যে যেটা থাকে সেটাই বাইরে বলেছে। আচ্ছা, যদি এটাও হয়ে থাকে যে পেটের মধ্যেকার কথা সেটাই মিতু বাইরে বলেছে, তাহলে তোমরা একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে একটা দিব্যি যে যদি আমার হাতে রান্না খাওয়া হয় তাহলে তার যে নাতি নাতনিরা আছে তাদের ড্যাস খাবে। আমি বারবার কথাটা বলছি না, যেই মেয়ে এই ধরনের কথা বলতে পারে সেই মেয়ে শো আপ ছাড়া কি চলতে পারে? আর এই মুহূর্তে যারা তোমরা মিতুর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে ও কিন্তু প্রতিনিয়ত ভিডিওর মধ্যে এমন ধরনের টাইটেল, এমন ধরনের থাম্বনেল বা এমন ধরনের ভিডিওর মধ্যে কিছু কথা বলছে যার সাথে কিন্তু ও কতটা কি শো আপ করতে পারে কি কতটা পারে না, এটা কিন্তু যারা বোঝার বুঝে গিয়েছে। সব থেকে বুঝেছে মানুষ কবে, যবে কিনা তানিস কমিউনিটি পোস্ট দেওয়ার পর বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। মিতু ভিডিও করে মনিটাইজেশন অন করে ভিডিও আপলোড করছে, কিন্তু অন্যান্য মানুষের হলে কি হতো, বাড়ির ছেলে বাড়িতে নেই, হাজবেন্ড বাড়িতে নেই, পাড়া প্রতিবেশীকে না ডেকে, আত্মীয় স্বজনকে না জানিয়ে ও ভিডিও করে ভিডিওটাকে আপলোড করছে। এমনকি দেনান দেন
যেই কমেন্টসগুলো আসছিল সেই কমেন্টসগুলো রিপ্লাই ব্যাক করছিল, তাহলে সেই মেয়েটির মন মানসিকতা কেমন ছিল যে কমেন্ট কে কী করছে তার রিপ্লাইগুলো দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে, মনিটাইজেশন অন করতে হবে, এত কি সেই মুহূর্তে মাথায় থাকে? তার মানে এটা তো অন্তত বোঝা যায় যে প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে শো আপ করে, কেউ একটু বেশি কেউ একটু কম। এইবার কেউ কারোর চোখে হয়তো এতটাই ভালো যে তাকে নিয়ে দুটো সত্য কথা বলতেও অনেক মানুষের কিন্তু কোথাও না কোথাও কষ্ট লাগে, যে জানি তো এই মানুষটা বাজে, তারপরেও এই মানুষটাকে নিয়ে একটু যদি ভালো কথা বলে যদি একটু কিছু হয়, হ্যাঁ তাহলে চলো পাল্টানো যায়, চলো তাকে একটু ভালো কথাই বলি। কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আবার সমান হয় না, কারণ ও যে শো আপ করে না এমনটা নয়। আর এই যে কথাটা মানে শো আপ করে বলতেই পারতো না, ওদের লাইফস্টাইলটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ। আজকে যদি বলতো যে হ্যাঁ দুটো ঘরের মধ্যে একটা ঘর শ্বশুর শাশুড়ি থাকবে, একটা ঘর আমরা থাকবো, ভবিষ্যতে যখন ঘর বাড়িগুলো তৈরি হতো ওদেরকে কিন্তু একদিনের জন্য হলেও কিন্তু ওটা করতে হতো। ঠিক যেমন কল্পনা বলে যে এটা শাশুড়ি মায়ের ঘর, তৈরি হওয়ার পর যদি ভিউয়ার্সরা দেখে যে ওই ঘরটাতেও শাশুড়ি মাকে থাকতে দেয়নি, হাজব্যান্ড ওয়াইফ একটা ঘরে থাকছে আর ছেলে একটা ঘরে থাকছে, তাহলে কি ভিউয়ার্সদের সামনে ও কি খুব ভালো আখ্যায়িত হবে? ওকে কি কেউ বলবে না? ওকে নিয়ে কি কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে না? অবশ্যই হবে। তুমি যেটা 10 মাস ধরে বলে যাবে আর হওয়ার পর তুমি যদি সেটা না করো তাহলে তোমাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। এবার মিতুর কমেন্ট সেকশানে, আচ্ছা এটা বললাম, এরপর আগে মেন কথাগুলো বলে নিই। তারপর যখন মিতু তার শাশুড়ি মাকে নিয়ে কথাগুলো বলতে গেল, বাবা উল্লেখ করে বলছে যে বাবাকে তেল মারছি, বাবার টাকা পেয়েছি বলে এই ওই হ্যান ত্যান এরকম অনেক কথা বলছে। তো সেক্ষেত্রেও বললো যে বাবা আমাদের সাথে থাকে তাই তার পায়ে ব্যথা, দেখভাল তো করতেই হবে। কিন্তু উনি একবারও কিন্তু তোমরা ভিডিওর মধ্যে কখনো শুনবে না মা বা শাশুড়ি মা এরকম করে কোনো একটা কথা বললো। উনি তো এখান ওখান থাকেন, তা উনি বাড়িতে না থাকলেন ওনার কি করে এই করবো ওই করবো সেই করবো, মানে ওর কথাবার্তাতে পুরোপুরি বোঝা যাচ্ছে যে যেহেতু উনি তানিশের যে কথা যে হ্যাঁ আমি আমার সন্তান আমার গায়ে হাত তোলে না, এই কথাটা যে তানিশের সামনে তোমার এই দীপালিদির মা বলেনি, সেটাই হচ্ছে সব থেকে বড় রাগ। যে আমি যেটাই করি নাই করি, তুমি একবার তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারতে যে হ্যাঁ আমার গায়ে তুমি হাত তোলোনি, তুমি দিদিকে মিথ্যাবাদী প্রমাণিত করতেই পারতে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। বিষয়টা ঠিক এমনই হয়ে গেছে যে তুমি যেহেতু আমাদের পরে কথা বললেই না, তাহলে তোমার পাশে আমরা আর থাকবো না। যাদের হয়ে বলেছো, যাদের পাশে তুমি রয়েছো, সেই মানুষগুলোই কিন্তু তোমাকে আপদে বিপদে দায় বিপদে তোমার পাশে থাকবে। তুমি যেহেতু আমাদের কোনো রকম কোনো কিছুতে সাপোর্ট করোনি, আমরা কেন তোমার অসুস্থতার সময় বা তোমার বিপদের দিনে তোমাকে সাপোর্ট করব। পুরো যেটা সত্যি সেটাই বলছি, মিতুর ভিডিওটা থেকে এটাই বোঝা গেল। কারণ দেখো, দেখভাল করুক আর নাই করুক, কথা বলার মধ্যেও কিন্তু অনেক কিছু বোঝা যায়, তাই তো? কারণ আমরা কিন্তু দেখেছি যখন প্রিয়ার শ্বশুরমশাই অসুস্থ হয়েছিল, প্রিয়ার শাশুড়ি মা ঠিক কতটা ঔদ্ধত্য দেখিয়েছিল। মানুষটা সেবা করা তো দূরের কথা, পাশে গিয়ে একটু মাথায় কিন্তু হাতও দেয়নি। এমনকি উনি জানেই না ওনার হাজবেন্ড কতটা শরীর অসুস্থ। কল্পনার হাজবেন্ড যখন এসেছিল তখন ওদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে, উনি খাচ্ছেন, জানেই না যে বরের শরীরটা ঠিক কতটা অসুস্থ। তো তখন কিন্তু প্রিয়াকে আমরাও বলেছিলাম যে এখন যেমন ঠিক উনি করছেন, পরবর্তীতে ওনাকে কিন্তু তুমি তেমনটাই বোঝাবে বা একদম শিক্ষাটা ঠিক মতো দেবে। কিন্তু প্রিয়া কিন্তু দুদিন রাগ করে থাকলেও পরে বলেছিল যে দেখো দুদিন পর যদি কি শাশুড়ি মায়েরও শরীর অসুস্থ, তাহলে তো আর আমরা ফেলে রাখতে পারবো না। বা এখনও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যে ভিডিওর মধ্যেও কিন্তু সেই যে একটা কাটছাট বিষয় সেটা কিন্তু নেই। ঠিক তেমনই মানুষ যেটা শো আপ করে সেটা কিন্তু শো আপই রয়ে যায় এমন কিন্তু নয়। আজকে মিতু ভিডিওর মধ্যেও তো কথাটা যখন বলছিল সেটার মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড একটা রাগ, যে কেন মেয়েদেরকে সাপোর্ট করলো, কেন ওর ছেলেকে সাপোর্ট করলো না। এবার বিষয় হচ্ছে কাজ নিয়ে অনেক কমেন্টস হচ্ছে যে আজকে মিতুর শাশুড়ি যে কাজগুলো মেয়ের বাড়ি গিয়ে করছে, মানে দীপালিদের বাড়ি গিয়ে বাসন মাজছে, ভাত রান্না করছে, উঠান ঝাড় দিচ্ছে, এরকম অনেক রকম টুকটাক কাজকর্ম করছে। তো এই কাজগুলোই যখন মিতুর কাছে করতো তখন নাকি অনেক মানুষ বলেছে যে বাড়ির কাজের লোক, আর এখন এই কাজগুলোই যখন মিতুর বাড়ি এই তোমার দীপালিদির বাড়ি গিয়ে করছে তাহলে কাজের লোক হচ্ছে না। তো আমি কিন্তু কালকেই বলেছি যে না, ছেলে মেয়ে যেখানেই যাক কাজ যদি করে সেটা কাজের লোক হয়ে যায় না। এবং তোমরা হয়তো প্রত্যেকেই ভিডিও দেখেছো, এখন যারা বলছে দীপালিদির বাড়িতে গেছে বলে যারা বলছে মেয়ের বাড়ি কাজ করছে তাতে কোনো দোষ নেই, ছেলের বাড়ি কাজ করলেই দোষ, তোমরা হয়তো ভুলে যাচ্ছ যখন এই মিতুর দুটো সন্তান হয়েছিল তখন কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে খুব ভালোভাবে কিন্তু কাজবাজ করেছে।
হ্যাঁ, মিতুও 7 দিন না 8 দিন থেকে কাজ আরম্ভ করে দিয়েছিল, কিন্তু ওকে সবাই বারণ করেছিল এবং শাশুড়ি মা, ননদ যে যতটা পেরেছিল কিন্তু হেল্প করেছিল। এবং আমরা মিতুর অনেক ভিডিওতে অল্প অল্প ভিডিও ফুটেজ কি দেখেছি, তার শাশুড়ি মা ধান রোয়ার যে কাজ হয়, ধান ঝাড়ার কাজ, তারপরে পোষ্যর যে গরু ছাগলের যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো, এমনকি ঘর সংসারেরও কিন্তু কাজ করেন। মানে উনি কিন্তু বসে থাকতে পারেন না, যেখানেই যায় সেখানে কিন্তু কাজ করে খায়, যেহেতু উনি সবসময়ের জন্য কর্ম করতে থাকেন। এইবার তখনও কিন্তু আমরা দেখেছি যে মিতুদের বাড়িতেও কাজ করতো। এইগুলো নিয়ে যারা প্রশ্ন করছে, আমার মনে হয় এগুলো ভিউয়ার্সদের একটা ওই দ্বন্দ্ব, যে আমি একে সাপোর্ট করে মানি এর কমেন্টস করব, ওকে সাপোর্ট করে মানি ওর কমেন্টস করব। কিন্তু আমার মনে হয় কাজের যে বিষয়টা, সেটা যেখানেই যাক, শরীর যদি সুস্থ থাক, কাজ করলে কোনো প্রবলেম নেই, সেটা ছেলের বাড়ি হোক, সেটা মেয়ের বাড়ি হোক। এবার হচ্ছে অনেকেই দেখছি বলছে যে এই যে তোমার শাশুড়ি মায়ের কাছে এসে যে কাজ আগে যে করতো, সেটা নাকি সেইভাবে কিন্তু দেখানো হতো না। অনেকে বলতে দীপালিদির কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছে এই বিষয়টাকে কেন্দ্র করে, যে তোমার বাড়ি এসে কাজ করছে, তাতে তোমার কোনো মানে দোষ নেই তোমার মায়ের, আর তোমার ভাইয়ের বাড়ি কাজ করলেই তোমার মায়ের অনেক প্রবলেম হতো। তখন কিন্তু না, ঠিক আরও এরম কমেন্টস করেছে যে তোমার বাড়ির থেকে তোমার বেশি কাজ করতে হতো, কম কাজ করতে হতো মিতুর বাড়িতে। তখন কিন্তু দীপালি ভাই রিপ্লাই দিয়েছে যে না, আমার বাড়ির থেকে কিন্তু ওখানেই বেশি কাজ করতো, ওখানে সেটা ক্যামেরাবন্দি করা হতো না। হ্যাঁ, এটা তো একদম স্বাভাবিক যে মানে মিতুর শাশুড়িমা যে কাজকর্ম করতেন, এটা কিন্তু আমরা অনেক সময় কল্পনা গেছে সেই ভিডিওতে দেখতে পেয়েছি, দীপালিদি গেছে সেই ভিডিওতে দেখতে পেয়েছি, বা মিতু তানিসের ভিডিওতে খুব কম দেখতে পেয়েছি, বেশিরভাগটা দেখতে পেয়েছি যখন দুটো বাচ্চা হয়েছিল। কারণ তখন কিছু করার ছিল না, কে কি কাজগুলো করছিল এগুলো আমরা জানতাম, তার শাশুড়িমা আছে মানে উনিই করবেন, এবং সেগুলো তানিস ক্যামেরাবন্দি করে দেখিয়েছিল। এছাড়া যখন অন্যান্য টাইমে কাজকর্ম করেছে তখন সেগুলোকে ক্যামেরাবন্দি করা হয়নি, তাই দেখানো হয়নি। আজকে যদি এরকমটা মানুষ বলে যে মিতু খুব বোকা, মিতু খুব মানে কি বলবো সরল, সেই কারণে এই কথাটা বলতে পারেনি যে হ্যাঁ একটা ঘর শ্বশুর মশাইয়ের আর একটা ঘর আমার, তাহলে তো আমি বলবো দীপালিদিও খুব বোকা। ও দেখাচ্ছে কেন ভিডিওর মধ্যে মা আমার বাসন মাজছে, মা আমার ভাত রান্না করছে, মা আমার উঠান ঝাঁট দিচ্ছে। যদি কাজগুলো করিয়ে নিয়ে সেই কাজগুলোর যদি নামের ভাগিদার নিজেকে করে, এই উঠান ঝাঁট দিয়ে এলাম, এই ভাত বসিয়ে এলাম, বা এই বড় মেয়েটা বাসন মেজে এলো, যদি সেগুলো ভিডিওর মধ্যে না দেখায়, তাহলে সেগুলোও তো মানুষ জানতে পারবে না। তাহলে সবাই কি বলবে, মেয়ের বাড়িতে গিয়ে মা কিন্তু সে মানে খুব রেস্ট নিচ্ছে, তাই তো। কিন্তু দীপালিদিও কিন্তু ধরতে গেলে সে মানে যদি এই দিক থেকে মিতুর সাথে তুলনা করা হয়, তাহলে তো সেও বোকা, সেও তো ভিডিওর মধ্যে দেখিয়ে ভুল কাজ করছে, তাই না। কিন্তু তার মনের মধ্যে সেই বিষয়টা নেই, সে জানে যে আমি যে জিনিসটা আমার মাকে দিয়ে করাচ্ছি সেটা আমি ভিডিও করে দেখালে আমার কোনো প্রবলেম হবে না, কারণ মা কর্মঠ, মায়ের এই মুহূর্তে দাঁতের প্রবলেম, হাতের প্রবলেম, কিন্তু তারপরেও মা কাজ করতে ভালোবাসে। সে আমার বাড়ি হোক, কল্পনার বাড়ি হোক, আর ভাইয়ের বাড়ি হোক, সে কাজ করেই। তাই কাজ না দেখাবার কি এমন কি আছে। কিন্তু এই বিষয়গুলোকেই কিছু মানুষ এমনভাবে হাইলাইট করছে, সত্যি কথা বলতে ভাবা যায় না। আচ্ছা, এরপর চলে আসি, তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, যখন প্রিয়ার বা কল্পনার যখন শ্বশুরমশাই গত হয়েছিল, তখন কিন্তু এই মিতুর শাশুড়ি মা আসেননি। কী কারণে? তখন কিন্তু এই বাচ্চা দুটো ছোট ছিল, তাদেরকে একা মিতু সামলাতে পারবে না, বা তাদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে সেই সময় একটা শরীর অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু মিতুর শ্বশুরমশাই এসে জিনিসগুলো দিয়ে গিয়েছিল, তাই তো। তাহলে দেখো, খাক আর না খাক, মেয়ের কাছে এসে একদিন একবেলা থাকতেও তো পারতো মিতুর শাশুড়ি মা, মানে কল্পনার মা, কিন্তু আসেনি। কি কারণে? কারণ তার নাতি দুটো ছোট। এত কিছু করার পরেও যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে কেউ বলে, উনি করে কথা বলে, বা কোনো কিছু বিষয় এমন কোনো কমেন্ট আসছে, যেমন তোমাদের এত সংসার লাগান ভাঙানোর পেছনে তোমার ছোট ননদ কল্পনা, সেখানে একটা লাভ রিয়াক্ট, বা আদার্স এমন কিছু কমেন্টস আসছে, সেগুলোতে কিন্তু ও এমন কিছু বুঝিয়ে দিচ্ছে। এই যে কথাটা বললো 60,000 টাকার আমি 4টে ঘর বানাতে পারি, কিন্তু 60,000 টাকায় ওকে দিয়েছে ঠিক আছে, কিন্তু ও বললেই পারতো যে হ্যাঁ 2টো ঘরের মধ্যে একটাতে আমরা থাকবো, একটাতে শ্বশুরমশাই। কারণ মানুষের অবর্তমানে ওর 2টো বাচ্চা কিন্তু ওই ঘরেতে থাকতেই পারতো, কিন্তু ও সেটা বলছে না, কারণ ওর মনে যেটা আছে ও সেটা মুখে বলে দিচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে। তাহলে ভাবো, একটা সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় যদি এই ধরনের কথা বলতে পারে, তাহলে অফ ক্যামেরায় বিষয়টা মনের মধ্যে তিক্ততা আরও ঠিক কতটা বেশি হতে পারে। আমি বলছি না যে মিতুর সব দোষ, তার শাশুড়ি মায়ের কিচ্ছু দোষ নেই, হ্যাঁ, কিন্তু তারপরেও হ্যাঁ অনেকেই বলতে পারে এক হাতে তালি বাজে না, না আমিও এটা বলছি, কখনোই কিন্তু এক হাতে তালি বাজতে পারে না। কিন্তু এটা আমরা কিন্তু শুধুমাত্র একদিক থেকে দেখিনি। যখন মিতুর একটা পিসির মেয়ে এসেছিল, তখন আমি ওই সময়কার প্রত্যেকটা ভিডিও দেখতাম,
এবং যখন সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে যখন একটা ঝগড়া অশান্তি, তখন কিন্তু সেই পিসির মেয়ের ভিডিওতে কিন্তু আমরা শুনেছিলাম যে মিতু তার শাশুড়িকে মানুষ বলেই মনে করে না, মানে এমনই ব্যবহার করে। আসলে মিতু প্রচণ্ড উগ্র মেজাজের, যখন যেটা রাপসাপ বলে দেয়, কখন কি বলতে হয় সেটা জানে না, এই ধরনের। আমি মিতুকে বলছি না ও পুরোপুরি খারাপ, বাট এটা তোকে মনে রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়া বা যেই জায়গাটা আমার কমতি আছে। কারণ অনেকেই বলছে মিতুর কপালটাই খারাপ, যেহেতু ওর মা ওর পাশে নেই সেই কারণে ওকে সবাই টিপে ধরছে। যদি আমি কথাটাকে একটু অপোজিট করে বলি, যে ওর যেহেতু মা নেই, ও তো মন করলেই সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারতো, কিন্তু না, ও সেটা করেনি। কারণ হয়তো ওইটার মর্ম ও কখনো বোঝেইনি। যদি কেউ এটাকে ইস্যু করে বলতে পারে যে ওর মা নেই বলেই সবাই ওকে এতটা টিপছে কারণ ওর কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে আজকে তো আমি এটাও বলতে পারি যে ও তো পারলে মন করলে পারতো সবাইকে নিয়ে একত্রিতভাবে থাকতে। কারণ আমরা দেখেছি ওর অসময়ে কিন্তু দীপালিদি বলো, কল্পনা বলো, কল্পনাকে খুব কম দেখেছি, দীপালিদি বলো বা এই যে ওনার শাশুড়ি মা মানে মিতুর শাশুড়ি মা যথেষ্ট কিন্তু করেছে। তাহলে ও কিন্তু যদি মন করতো একটু সমস্ত কিছু বুঝিয়ে গুছিয়ে নিয়ে চলতে, আমার মনে হয় কিন্তু পারতো। তোকে নিয়ে লাস্টে একটাই কথা বলবো যে সবাই খারাপ, সবাই মিথ্যা কথা বলছে, মিতু শুধু সত্যি কথা বলছে। ননদেরা আমি মানছি ওর অপোজিট সাইডে তাই বলেছে যে মায়ের গায়ে হাত তোলে, বাট এই ননদেরা মুখ খোলার অনেক আগে ওর পিসির মেয়ে মুখ খুলেছিল। পিসির মেয়েটা তো ওর সম্পর্কের ছিল, ওর শ্বশুরবাড়ির সম্পর্কের কেউ নয়। তাহলে ওর নিজের রক্তের সম্পর্কে মানুষেরা মানে নিজের দিকের মানুষেরা কেন ওর নামে মিথ্যে কথা বলবে? তার মানে তো এটাই মনে হচ্ছে যে সবাই খারাপ, মিতু শুধু ভালো। আমি বলছি না যে মিতু খারাপ, বাট ওকে ওর ব্যবহার বা ও যেভাবে ভিডিওর মধ্যে বলে না, সত্যি এই বলার ধরনগুলোকে হয়তো ওর চেঞ্জ করাটা প্রয়োজন আছে। যাই হোক, এতটুকুনি বললাম, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এবার প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা, প্রিয়া দল ভারী করবার জন্য তার এই যে বনির মা একে ফোন গিফট করেছে, এরকমই কিন্তু অনেক রকম কথা উঠছে বা এরকম অনেক রকম কথা শুনছি। দেখো প্রিয়া, আমি বলছি না প্রিয়াও ধোয়া তুলসী পাতা, কারণ ওই যে বললাম প্রিয়াও কিন্তু একদিন বলেছিল আমাকে নিয়ে বলতে গেলে বা আমার মতো হতে গেলে এইভাবে উঁচু হতে হবে, মানে মাথা উঁচু করে বলতে হবে, মানে কতটা নিজের মধ্যে ঔদ্ধত্য, কতটা নিজের মধ্যে অহংকার চলে এলে এরকম কথা বলতে পারে। কিন্তু প্রিয়া যতবার অহংকার দেখিয়েছে, যতবার ঔদ্ধত্য দেখিয়েছে, ততবার কিন্তু ও নিজেই নিজের খোঁড়া গর্তে কিন্তু পড়েছে। তোমরা দেখতেই পেয়েছো দুদিনের কি অবস্থা, দুদিন ভিডিওতে কি অবস্থা করেছে। কিন্তু ওর এই ফোন গিফট করাটাকে কিন্তু আমি কোনো ওই নিজের দলে টানা, দল ভারী করা বা সিম্প্যাথি আদায় করা, যেহেতু মানুষ ওকে নিয়ে এখন নেগেটিভ ভিডিও করছে তাই ও নিজের পজিটিভ দিক দেখাচ্ছে, আমি এটা বলবো না। কারণ এর আগেও দেখেছি যখন কিছু মাস আগে প্রচুর বন্যা হয়েছিল, এদিকের থেকে ওদের ওদিকে বেশি হয়েছিল, এবং তখন কিন্তু দেখেছি একমাত্র ব্লগারদের মধ্যে প্রিয়াই কিন্তু মানে ওদের গাড়ি ভর্তি করে বা টোটো ভর্তি করে অনেক জিনিসপত্র নিয়ে গিয়ে, খাবার থেকে অনেক রকম শুকনো খাবার, ভেজা খাবার, যাই হোক এরকম অনেক কিছু কিন্তু নিয়ে দিয়েছিল। দেখো, শো অফ করার জন্য যদি কোনো মানুষের অসময়ে যদি হেল্প করে, আমি বলবো সেটা হতে পারে শো অফ, বাট সেটা দেওয়ার তো হলো, এমন তো নয় সেটা দিয়ে আবার পরেক্ষণে কেড়ে নিচ্ছে। সেই সময় যে ত্রাণগুলোও দিয়েছিল, মিনিমাম আমি যদি ধরি 10-20 হাজার টাকার জিনিস দিয়েছিল। তো এই 10-20 হাজার টাকার জিনিস আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার আছে তাদেরকে কিন্তু শো অফ করার জন্য দিতে দেখিনি। বা এই যে আজকে প্রিয়া বলল যে যখন আমি প্রথম ভিডিও আরম্ভ করেছি তখন কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না। আজকে প্রিয়া নিজের সেই জায়গাটাকে বুঝে, নিজের সেই জায়গাটা কতটা কি কষ্ট হয়েছে সেই ফিলিংসটা দিয়ে কিন্তু আজকে বনির মায়ের জায়গাটা ফুলফিল করার চেষ্টা করেছে। তো এই জায়গায় আমি কোনো খারাপ দেখছি না, দল ভারী করবার জন্য বা এই করবার জন্য ওই করবার জন্য। অনেকেই বলছে নিজের ফোন নেই ভালো, আবার অপরকে ফোন গিফট করছে। দেখো, ও যে ফোনটা গিফট করেছে মোটামুটি রেঞ্জের মধ্যে, বাট প্রিয়ার নিজে যে ফোনটা নেবে, যেহেতু প্রিয়ার অনেক জায়গায় কাজ, ওকে আইফোন নিতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট, তো সেই কারণে ওকে কিছুটা টাইম ওয়েট করতে হবে। আর এই বনির মায়ের যে ফোনটা মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে, এবং যেহেতু কাজ চালাবার মতো, কারণ প্রিয়া বলেই দিয়েছে আমি কিন্তু বেশি দামের ফোন দিতে পারিনি, যেহেতু ও ব্লগিং করে সেই টাকাটা ইনকাম করার পর এই টাকা দিয়ে আরও একটা ও যাতে ভালো ফোন কিনতে পারে, এই জন্যই কিন্তু আমি এটা দিয়েছি। তো আমার মনে হয় শো অফ করবার জন্যই হোক, দলভারী করবার জন্যই হোক, যাই হোক করবার জন্যই হোক না কেন, ওদের এতগুলো যা আছে, কল্পনা বলো, ছন্দা বলো, তারপরে আরও যেই সমস্ত কাজ দিই, তারপরে আরও যারা আছে,
তাদের কাউকেই কিন্তু আমি এই জিনিসটা দেখিনি। তাই প্রিয়া শো আপ করুক, দলভারী করার জন্যই করুক, যাই করুক নাই করুক, আমার মনে হয় এই দিক থেকে কিন্তু প্রিয়া বেস্ট। আমি এই দিক থেকে কিন্তু প্রিয়াকে কখনোই সাপোর্ট করব না, এমনটা হতে পারে না। এবার হ্যাঁ, একটা কথা বলি, যেই সমস্ত মানুষগুলো কেউ ফোন গিফট পেয়ে, কেউ আইডির প্রমোশনাল করিয়ে অনেক রকমভাবে প্রিয়া কিন্তু অনেক মানুষকে হেল্প করে, কিন্তু পরবর্তীতে সেই মানুষগুলোই আবার প্রিয়াকে নিয়ে নিন্দা করতে বসে যায়, প্রিয়ার সেই হেল্প করার দিনগুলো ভুলে যায়। তাই প্রিয়াকে বলবো একটু নিজের দিক থেকে সাবধানতা অবলম্বন করো। কাউকে ফোন গিফট করছো মানে সমস্ত কথা বা সবসময় তার সাথে একদম অঙ্গাঙ্গি বন্ধুত্ব এগুলো করো না, কারণ তুমিও জানো যে আজকে তুমি যাকে হেল্প করবে কিছুদিন পর কিন্তু সেই তোমাকে নিয়ে বদনাম করবে। তাই নিজে থেকে কিন্তু তুমি তোমার সেফটি জায়গাটা অবশ্যই অবলম্বন করো। তো যাই হোক, চলো ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো